সমাজের কুসংস্কার আর অন্ধবিশ্বাস কখনো কখনো একজন মানুষকে এমন এক মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয় যে সে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করে। আজকের গল্পটা ঠিক এমন এক ছেলের যে ভাবতো তার শরীরে একটা বড় সমস্যা আছে, আর এই ভুল ধারণার কারণে সে সারা জীবন নিজের ভেতর ভয় আর অস্বস্তি নিয়ে বেঁচে থেকেছে। কিন্তু বিয়ের পর একদিন সে জানতে পারে জানি এত বছর ভয়, অপমান আর কষ্টে কাটিয়েছে, ওটা তো আসলে সমাজের বানানো একটা ভুয়া ধারণা ছাড়া কিছুই না। এই গল্পটা শোনার পর হয়তো আপনার মনে থাকাও কিছু ভুল ধারণা বদলে যাবে। তো কথা বলছিলাম 2021 সালে মুক্তিপ্রাপ্ত মুভি এক মিনিট কাঁথা এর কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। এই ছেলেটার নাম সন্তোষ। সন্তোষ সুপার এডিক্টেড, মানে বুঝতেই পারছেন এখানে ভেঙে বলার কিছু না। ব্লু ফিল্ম দেখে প্রস্টিটিউটের সাথে গিয়ে সময় কাটায়, মানে বাজে একটা ছেলে। তবে সন্তোষ কিন্তু মোটেও এরকম ছিল না। সন্তোষ যখন প্রাইমারি লেভেলের স্টুডেন্ট ছিল, সন্তোষ পড়াশোনা কিংবা খেলাধুলা যাই বলেন না, ও সব কিছুতেই টপ ছিল। তবে স্কুলের হাফ টাইমের একদিনের এক ঘটনা সন্তোষকে আজ এরকম বানিয়ে দিয়েছে। আসলে সন্তোষ আর তার এক বন্ধু একদিন যখন হাফ টাইমের সময় হিসু করতে যায়, ছেলেটা সন্তোষের নন্নু দেখে বলে, তোরটা এত ছুটে কেন রে ভাই? এই একটা ডাউট সন্তোষের পুরো জীবন উলটপালট করে দেয়। কোথায় সন্তোষ ছিল আর কোথায় এসে পৌঁছেছে এটা একমাত্র সন্তোষই হয়তো জানে। কোনোভাবে একটা কলেজে ঠেলাদেক্ষা করে এডমিশন নেয়। কলেজেই একটা মেয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সন্তোষকে মেয়েটা এতটাই ভরসা করে ফেলে, একদিন মেয়েটার পরিবারের সবাই কোথাও বেড়াতে যায়। মেয়েটা তখন সন্তোষকে তার বাড়িতে ডাকে, কিন্তু সন্তোষের সাইজ দেখে এটা ওটা বাহানা দিয়ে সন্তোষকে বাইরে বের করে দেয়। ব্রেকআপের পর সন্তোষ এটা বড় করার ফর্মুলা খুঁজতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এসডিজি গ্রুপেও জয়েন করে। ওখানকার গ্রুপের লোকেরা এই বিষয়ে অ্যাডভাইস দিত। সালাদের ফলো করে কত যে ঔষধ খেয়েছে, কিন্তু বিন্দুমাত্র যদি উন্নতি দেখতে পায়। এর জন্য এখন যখন সাইজ জিনিসটা নিয়ে সন্তোষের সামনে কেউ কথা বলে, সন্তোষের মাথার রক্ত গরম হয়ে যায়। এই হলো শিবা, সন্তোষের বন্ধু। সন্তোষ বর্তমানে একজন সিভিল ইঞ্জিনিয়ার। শিবার সাথে ওখান থেকেই সন্তোষের পরিচয়। অফিসের ইনচার্জের সময়ও সাইজ নিয়ে যখন সন্তোষকে প্রশ্ন করা হতো, সন্তোষ অফিসে অনেক রাগারাগি করত। অনেক দিন ধরেই শিবা এটা লক্ষ্য করছে। তাই আজ শিবা সন্তোষকে একটা বারে ডেকে এনে জিজ্ঞেস করে, ভাই ইদানিং তুই একটু বেশি রাগারাগি করছিস কেন বে? সন্তোষ একটা মদের বোতল গিলে বলে, আমি এই সিক্রেট আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি। আমাকে বল ভাই, আমি কাউকে বলবো না। আসলে রে তোকে কি বলবো, আমার মানে নুন্নুটা ছোট। এ কি বলিস রে? এখন এটা বুঝতে পারছি, আমরা যখন তোকে ইনচার্জের সময় সাইজ নিয়ে প্রশ্ন করতাম, তুই কেন তেলে বেগুনে জ্বলে উঠতি। জানিস রে ভাই, এটা যত ছোট হবে প্রবলেম তত বড় হবে। আমার পরিচিত একজন লোকের সেম প্রবলেম ছিল। বিয়ের প্রথম রাতেই ওর স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায়। সন্তোষ বলে, মার্কেটে প্রত্যেকটা ঔষধে চুন চুন করে খুঁজে খেয়েছি, কিন্তু বিন্দুমাত্র যদি ইমপ্রুভ দেখতে পাই। আচ্ছা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই যে তোর ফ্রাস্ট্রেশন আমার সাথে শেয়ার করেছিস, আমি মনে করি ভালোই হয়েছে। না হলে এতে তার বিপরীত কিছু হতে পারত। দিনের পর দিন এটা নিয়ে দুশ্চিন্তা করতে করতে তুই সুইসাইডও করে ফেলতি। আমার পরিচিত একজন সার্জন আছে, যেই সমস্যার পারফেক্ট ট্রিটমেন্ট দিয়ে থাকে। তুই কাল সকাল 10টায় ওই হাসপাতালে গিয়ে ফর্ম ফিল আপটা করে নিস, বাকি আমি দেখে নেব। পরের দিন সকাল হতে না হতেই কিসের খাওয়া দাওয়া, সন্তোষ মুখরা ধুয়েই হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে মাঝ রাস্তায় একটা মেয়ের রং সাইড থেকে এসে সন্তোষকে মেরে দেয়। আশেপাশের লোকজন দৌড়ে এসে সন্তোষকে তুলে। এই মেয়ে চুকে দেখো না, একটুর জন্য বেচারার প্রাণ চলে যেত। বেচারা সন্তোষ বলে, ভাই সাহেব আমার কিছুই হয়নি, আপনারা যান। মেয়েটা সন্তোষের এমন মনোভাব দেখে জিজ্ঞেস করে, এটা আপনি কি করলেন? আমি তো রং সাইড দিয়ে যাচ্ছিলাম, আপনি কেন নিজের উপর দোষ নিতে গেলেন? দোষ যারই হোক, আমি মেয়েদের অসম্মান করা মোটেও পছন্দ করি না। এদিকে হাসপাতাল খুলে সিরিয়াল অনেক লম্বা হয়ে গেছে। কোথায় হাসপাতাল খোলার আগে আসার কথা ছিল। এদিকে রিসেপশনে আবার একটা মেয়ে। এখন তো সন্তোষ আরেকটা সমস্যায় পড়ে যায়, কিভাবে একটা মেয়েকে এসব বলবে। যখন সন্তোষের সিরিয়াল আসে, প্রায় 1 ঘন্টা ধরে এটা না ওটা বলে যাচ্ছে, কিন্তু সন্তোষ লজ্জায় তার প্রবলেমের কথা বলতে পারছে না।
কিছুক্ষণ পর শিবা যখন এসে সন্তোষকে বলে, কিরে ফর্ম ফিল আপ করে ফেলেছিস? তখন মেয়েটা বলে, 1 ঘন্টা ধরে কি যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে তার সিক্রেট বলে দিলে কেউ তাকে মেরে ফেলবে। শিবা রেগে এত জোরে সন্তোষের সমস্যার কথা বলে হাসপাতালের প্রত্যেকটা পিলারে মনে হয় কাঁপন ধরে যায়। সবাই হা করে তাকিয়ে থাকে। সন্তোষ বলে, তুই একজনকে বলতে গিয়ে পুরো মহল্লাকে জানিয়ে দিলি, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিলি রে। মেয়েটার ফর্ম ফিল আপ শেষ হলে সন্তোষকে নিয়ে শিবা ওই সার্জনের কাছে যায়। লোকটার নাম সূর্যা প্রকাশ। আঙ্কেল বলে, এটা খুবই কমপ্লিকেটেড সার্জারি, একটু এদিক সেদিক হলেই পেশেন্টের প্রাণ চলে যেতে পারে, সাকসেস রেট খুবই কম। আমি তোমাদের একটা অ্যালবাম দেখাই, এই যে ছবিগুলো দেখছো এরা সবাই এই প্রসেসে শহীদ হয়ে গেছে। তোমরা যদি এই শর্তে রাজি থাকো তো আমি ট্রিটমেন্ট করতে পারি। সন্তোষ ভয়ে বলে, আমরা আপনাকে জানাচ্ছি বলে তারা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সন্তোষ শিবাকে বলে, বার্থডে আর ওয়েডিং অ্যালবাম তো অনেক দেখেছি, আজ ডেথ বডিরও অ্যালবাম দেখে ফেললাম। নতুন এক অভিজ্ঞতার সামনাসামনি হলাম। ক্যান্সার ট্রিটমেন্ট বা লিভার ট্রান্সপ্লান্টে যদি মরে যাই, আর যাই হোক মরাটা অনেক সম্মানের হবে, কিন্তু এই সার্জারি করে যদি বিন্দুমাত্র এদিক সেদিক হয় সোশ্যাল মিডিয়ার লোকেরা আমাকে এমনিতেই মেরে ফেলবে। শিবা কি একটা ভাবে, সন্তোষকে বলে, বাইক স্টার্ট কর, আমার সাথে চ। সন্তোষ জিজ্ঞেস করে, কোথায় যাবি বল, এত কথা বলিস না তো, বাইক চালা, এমনিতেই দেখবি। কিছুক্ষণ পর শিবা সন্তোষকে নিয়ে একটা বাড়িতে আসে। কলিং বেলে বেল দিলে এই আন্টি দরজা খুলে। শিবা বলে, আমাদের রবি পাঠিয়েছে। রবির কথা শুনে আন্টি আর কোনো প্রশ্ন না করেই তাদের ভেতরে আসতে বলে। এরপর আন্টি সনি আর পিঙ্কিকে ডেকে আনে। আপনি এবার নিশ্চয়ই ধীরে ধীরে শিবার মতলব বুঝতে পারছেন। মেয়ে দুটো আসলে শিবা বলে, এদের মধ্যে যে কোনো একজনকে চুজ কর। সন্তোষ বলে, আরে বেটা, এটা কোনো ট্রুবিলার শোরুম নাকি যে এখানে বাছাই করব? তুই মনে হয় এখনো বুঝতে পারছিস না। আরে ভাই, এরা তোর টেস্ট ড্রাইভ করবে। সন্তোষ কথাটা শুনে দৌড়ে বেলকনিতে চলে যায়। এই ভাই, তুই পাগল হয়ে গেছিস নাকি? বিয়ের আগে এরকম কাজ করা পাপ, আমি এসব করতে পারবো না। শিবা বলে, ও হিরো, এটা কোন সাল চলছে? সন্তোষ বলে, 2022। কপাল ভালো যে তোর সালটা মনে আছে। তোর কথার ধরন দেখে মনে হচ্ছে তুই এখনো 1920 সালে পড়ে আছিস। আজকাল এসব কে ভাবে রে ভাই? দেখ ভাই, তাদের সাথে টেস্ট ড্রাইভ করে তুই এটা বুঝতে পারবি তুই আসলেই মেয়েদের স্যাটিসফাইড করতে পারবি কিনা। যদি এদের স্যাটিসফাইড করতে পারিস তো সার্জারি করা লাগবে না। সন্তোষ বলে, এটা করা এতটাই কি জরুরি? শিবা সন্তোষের হাতে একটা প্যাকেট ধরিয়ে একটা মেয়ের সাথে রুমে ঢুকিয়ে দেয়। কিন্তু সন্তোষ এখানে এতটাই অস্বস্তি করে মেয়েটা যখন কাছে আসার চেষ্টা করছিল তখন সন্তোষ বাহানা ধরে বাথরুমে গিয়ে বসে থাকে। এদিকে আজ আবার এখানে যে অবৈধ কাজ হয় কোনোভাবে এটা পুলিশ খবর পেয়ে যায়। এতে করে সন্তোষ আর যাই হোক মেয়েটার কাছ থেকে ছুটতে পেরে অনেক শান্তি পায়। পুলিশ সন্তোষ শিবা সহ এদের সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিছুক্ষণ পর খবর পেয়ে সন্তোষের বাবা মোহনও পুলিশ স্টেশনে আসে। মোহনের কাছে এটা নতুন কিছু না। মোহন পেশায় একজন প্রফেসর, কলেজের ছাত্রছাত্রীদের উনি লেকচার দেন। এটাই দেখার বাকি ছিল। ছি, এই টাকলাটার নাম জীবন। স্যার ও সন্তোষ আমার ছেলে। আরে দাদা, আপনি তো একজন প্রফেসর মানুষ, আপনার ছেলের এসব কি মানায়? কেমন বাবা আপনি? নিজের ছেলেকেই যদি ঠিক না করতে পারেন স্টুডেন্টদের কি শিখাবেন? কলেজের স্টুডেন্টদের যে নলেজ দেন এটা যদি ঘরে ওকে দিতেন তবে আজ পুলিশ স্টেশনে আসতে হতো না। এবারের মতো ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম আর যদি কখনো এরকম হয় তো সোজা জেলে ঢুকিয়ে দেব। এই ঘটনার পর রামমোহন এটা ঠিক করে এবার সন্তোষকে বিয়ে করিয়ে দেবে। মোহনের এমন সিদ্ধান্ত শুনে সন্তোষের তো 12টা বেজে যায়। যা হয়েছে সব শিবার জন্য হলো, এইসবের জন্য শিবাই দায়ী। কাল যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো 10 দিনের মধ্যে বিয়ে। এর পরের নাইট তার ফার্স্ট নাইট, আর এর পরের দিন সকালে তার সব সিক্রেট সবার সামনে ওপেন হয়ে যাবে। দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া তৈরি হবে, তখন তার কি অবস্থাটাই না হবে। এসব চিন্তা করতে করতেই সন্তোষের আর মাথা কাজ করছিল না। সন্তোষ শিবাকে ফোন করে বলে আসতে। একটু পর শিবা এসে বলে, কিরে হঠাৎ করে এভাবে ডাকলি, কোনো অ্যাডভাইস লাগবে নাকি? সন্তোষ রেগে বলে, আর যদি অ্যাডভাইসের কথা মুখে এনেছিস খবর কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। সন্তোষ শিবাকে সবকিছু খুলে বলে। শিবা খুশিতে সন্তোষকে কংগ্রেচুলেশন জানায়। তুই সবকিছু জানার পরও শিবা বলে, যতক্ষণ আমি এখানে আছি তোর এত চিন্তা করার দরকার নেই। দেখ ভাই, সমস্যা যত বড়ই হোক এর কিন্তু সমাধানও আছে। তাহলে তুইও কাল আমার সাথে চল।
শিবা বলে, আমি আবার কেন যাব? সন্তোষ বলে, কারণ তুই আমার জন্য লাকি। তো পরের দিন আমরা দেখতে পাই শিবা তার স্কুটি নিয়ে সন্তোষের আগেই মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একটু পর যখন সন্তোষ তার বাবাকে নিয়ে আসে, শিবাও তার সাথে ভেতরে ঢুকে। আচ্ছা, একটা জিনিস এখন পর্যন্ত আপনাদের জানানো হয়নি, সন্তোষের মায়ের বিষয়ে এখনই কি কিছু বলেছি? না, বলিনি। কেন জানেন? সন্তোষের মায়ের নাম সুভদ্রা। উনার কান থেকে একটি বারের জন্য ফোন নিচে নামে না। এ না ও কারো না কারোর সাথে 24 ঘন্টা উনি কথা বলেই যান। কোনো ঘটনা বা কাহিনী লাগে না, অটো রেডিও চলছে। এর জন্যই এখনো উনি মুভির ফ্রেমে আসেননি। তবে আজ মেয়ে দেখতে কে কে এসেছে এটা বলতে গিয়ে সুভদ্রার কথাও বলতে হলো। তো সবাই একে একে ঘরের ভেতর যাচ্ছে। বাড়ির দুজন কাজের লোক একে অন্যকে বলছিল আজকে বরের শার্টে কফি পড়বেই, এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। এদিক দিয়ে তখন সন্তোষ আর শিবা যাচ্ছিল। তাদের কথাগুলো শুনে শিবা জিজ্ঞেস করে, কিরে ভাই, এখানে বর, কফি, দুধ এসব নিয়ে কি চর্চা হচ্ছে? লোকটা বলে, না স্যার, কিছু না, আপনি যান। সন্তোষ যখন একটু রেগে মেগে বলার জন্য বলে, লোকটা বলে, যে মেয়েকে আপনি দেখতে এসেছেন তার যদি ছেলে পছন্দ না হয় তবে সে ছেলের শার্টে কফি ফেলে দেয়। এতে মেয়ের পরিবার এটা বুঝে যায় ছেলে পছন্দ নয়। শিবা বলে, আজব তো ভাই, ছেলে পছন্দ হয়নি তো সোজা বলে দিলেই তো হয়, শার্টে কফি ফেলার কি দরকার? তো সবাই এরপর ভেতরে গিয়ে বসে। মেয়ের বাবা মোহনকে বলে, আমার প্রপার্টি আর টাকা পয়সা এসবের কোনো দরকার নেই। আমি একটা ভালো পরিবার আর একটা ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলেই যথেষ্ট। আমি আপনার আর আপনার ছেলের সম্পর্কে অনেক শুনেছি। আমার দিক থেকে আপনাদের সাথে আত্মীয়তা করতে আমার কোনো সমস্যা নেই। আরে সন্তোষ বেটা, মিষ্টি নাও। সন্তোষ বলে, মিষ্টি বাদ দিন আঙ্কেল, ডাইরেক্ট কফি দিয়ে দিন। শিবা বলে, সাথে একটা ডিটারজেন্টের ছোট প্যাকেটও নিয়ে আসতে বলবেন, পরে কাজে আসবে। এরপর অমৃতাকে ডাকা হয়। অমৃতাকে দেখে সন্তোষের মনে ঘন্টি বেজে ওঠে। অমৃতা এসে একে একে সবার হাতে কফির কাপ তুলে দেয়। সন্তোষকে যখন দেওয়ার পালা আসে, অমৃতার শার্টে না ফেলে সন্তোষের প্যান্টে কফি ফেলে দেয় আর গিয়েও পড়ে জায়গা মতো। শিবা বলে, এক তো নান্নি সি জান হে, উপর সে গরমা গরম কফি भी गिर गया, पता नहीं किस हाल में होगा। এক দৌড়ে সন্তোষ ওয়াশরুমে যায়, ঠান্ডা পানি টানি লাগিয়ে আসে। মেয়ের বাবাকে বলে, আঙ্কেল, আমি সব ক্লারিটি পেয়ে গেছি, আমাদের এখন চলে যাওয়া উচিত। পরের দিন সন্তোষ অফিসে গিয়ে শিবাকে বলে, আজ কোনো কিছুই ভালো লাগছে না রে। দেখ, জীবনে অনেক মেয়ে আসবে যাবে, কিন্তু এক দুটো খুবই স্পেশাল হবে, যার সাথে পুরো জীবন কাটাতে ইচ্ছে করবে। গতকাল অমৃতাকে দেখার পর থেকে আমার ভেতরে অন্যরকম একটা ফিলিং কাজ করছে, কিন্তু কি আর করা, ও তো আমাকে পছন্দই করেনি। আচ্ছা বাদ দে। এদিকে তখনই শিবা দেখে তাদের বিল্ডিং এর নিচে অমৃতা একজন ওয়ার্কারকে সন্তোষের বিষয়ে জিজ্ঞেস করছে। সন্তোষ অমৃতাকে দেখে পল্টি মারে, এই কোথায় যাচ্ছিস, কথাটা বল। সন্তোষ বলে, আরে বেটা সর, আমার জরুরি অনেক কাজ আছে। 2-3 দিন এভাবেই চলে যায়। অমৃতা সন্তোষের সাথে দেখা করার জন্য অনেক ট্রাই করে, কিন্তু সন্তোষ অমৃতাকে দেখে দূর থেকে দূরে সরেই যাচ্ছিল। তবে আজ সোনার চান্দু ফান্দে পড়ে যায়। শপিং মলে নিজের অজান্তেই একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। হাই অমৃতা। অমৃতা বলে, তুমি আমাকে দেখে এরকম পালাচ্ছ কেন? জানো, আমি 2 দিন ধরে তোমাকে খুঁজছি, আজ ফাইনালি পেয়ে গেলাম। কফি খাবে? সন্তোষ বলে, কফি এক্ষুনি খাবে, এবার আর ফেলবো না। আর তোমাকে এটা বলার জন্যই আমি এতদিন ধরে খুঁজছি, ওই দিন আমি ইচ্ছে করে কফিটা তোমার উপর ফেলিনি, অ্যাক্সিডেন্টলি তোমার উপর পড়ে গিয়েছিল। সন্তোষ বলে, তার মানে তুমি আমাকে পছন্দ করো? অমৃতা একটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা সন্তোষ, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? কোথায় আবার? তোমার ঘরে। কিন্তু আমার তো তোমার সাথে এর আগেও দেখা হয়েছে। আসলে ওই দিন যে রাস্তায় সন্তোষকে একটা মেয়ে ধাক্কা মেরেছিল, ওই মেয়েটা অমৃতাই ছিল। ওই দিনের তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। সন্তোষ বলে, এটা আবার কোনো বিষয় হলো? আজকাল সবাই তো এরকম বড় বড় কথা বলতে পারে। হ্যাঁ, বলতে পারে, তবে ভেতর থেকে আসা কিছু কথা থেকে আমি একজনকে বোঝার ক্ষমতা রাখি। এরপর অমৃতা তার লাইফস্টাইল নিয়ে সন্তোষকে কিছু কথা বলে। সে সুপার বিগ স্টার কোম্পানির ইভেন্ট ম্যানেজার, তার ফেভারিট হিরো বিগ বি, ফেভারিট টিভি শো বিগ বিগে শো, মানে অমৃতার সব কিছু বড় বড় পছন্দ।
এসব শুনে সন্তোষের মাথার উপর দিয়ে সবকিছু যায়। তার কপালটাই যে এত কেন খারাপ কেন জানি। সন্তোষ তার লাইফেরও সবকিছু একটা ছোট্ট করে ইন্ট্রো দেয়। তার বেতন মাত্র 50,000 টাকা। একটা বাইক নিয়েছিলাম, তার ইনস্টলমেন্ট এখনো দিতে হচ্ছে। ছোট্ট একটা ঘর, একসাথে 4 রিলেটিভ আসলেই ঘরে জায়গা হয় না। তোমার বিগ ড্রিম আর আমার লাইফস্টাইল কোথাও ম্যাচ করে না। তাই আমি মনে করি কথা আর না বাড়িয়ে এখানেই সবকিছু শেষ করে দেওয়া উচিত। এসব জানার পর অমৃতা স্বাভাবিক না করবে, কিন্তু অমৃতা উল্টো সন্তোষের কথাগুলো শুনে আরো ইমপ্রেস হয়। আজকালের ছেলেরা যেখানে একটা মেয়েকে পটানোর জন্য কত কিছুই না বানিয়ে বানিয়ে বলে, কিন্তু সন্তোষ তাদের থেকে সম্পূর্ণ আলাদা। অমৃতা ঠিক করে সে সন্তোষের সাথে লাইফ স্পেন্ড করবে। রাতের বেলা অমৃতা তার ফ্যামিলির সাথে সন্তোষকে ডিনার করার জন্য ইনভাইট করে। অমৃতার পরিবারের সবার সাথে কথা বলে সন্তোষ এটা বুঝতে পারে অমৃতা তাদের কতটা আদরের মেয়ে। তাছাড়া যাওয়ার সময় অমৃতার বাবা যখন সন্তোষকে এই কথাটা বলেন, সন্তোষ প্রত্যেক বাবা মাই ভগবানের কাছে সবার আগে এটাই চায় যেন তারা পুত্র সন্তানের বাবা মা হতে পারে, কিন্তু আমি একটু ব্যতিক্রম। আমি একটা মেয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। আমি লাইফে কারো কাছে কিছুই আবদার করিনি, কিন্তু আজ প্রথম তোমার কাছে একটা আবদার করছি, আমার মেয়েটাকে হাসি খুশি রেখো। সন্তোষ এবার এটা সিদ্ধান্ত নিয়ে নেয় ও অমৃতাকে বিয়ে করবে, তবে অমৃতাকে আবার ধোঁকাও দেবে না। শিবাকে বলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। শিবা বলে, সার্জারি করাবি? তুই পাগল হয়ে গেছিস নাকি? ভুলে গেলি ডাক্তার কি বলেছিল? এতে তোর প্রাণও চলে যেতে পারে। সন্তোষ বলে, এই প্রস্তাবের জন্য আমি মরতেও রাজি আছি। যা, তোকে যেটা বলছি ওটা কর। তো পরের দিন সন্তোষ আর শিবা আবার সূর্যপ্রকাশের কাছে আসে। আঙ্কেল বলে, আচ্ছা তাহলে তোমরা সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েই নিলে, এর জন্য 15 লক্ষ টাকা লাগবে। শিবা বলে, এটা কি কোনো কথা? আপনার পড়াশোনার সব টাকা আমাদের দিয়ে উসুল করবেন? আঙ্কেল বলে, যদি সার্জারি করাতে চাও তো করাও, আমার অযথা সময় নষ্ট করো না। সন্তোষ বলে, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, শুধু সার্জারিটা ঠিকঠাক করে করবেন। আঙ্কেল বলে, আচ্ছা এবার এটা বলো কত ইঞ্চি বাড়াতে চাও? 4-5 ইঞ্চি হলেই কাম হয়ে যাবে। শিবা বলে, আরে বেটা, আমরা 15 লক্ষ টাকা দিচ্ছি, এরকম একটু একটু একটুতে কিছু হবে, ছোট চিন্তা করিস না। আচ্ছা তোর লাকি নাম্বার কত রে? সন্তোষ বলে, 2। আসলে তোর মনে হয় চিন্তা ধারণাই ছোট রে, এর জন্যই তো তোর সবকিছু ছোট ছোট। লাকি নাম্বার এত ছোট হয় কিভাবে? সন্তোষ বলে, ডাক্তার সাহেব যখন সার্জারিটা করাতে যাচ্ছেন তো ওনার কাছ থেকে জেনে নি। শিবা বলে, তুই কম্পাউন্ডারকে গিয়ে জিজ্ঞেস কর, পেশেন্টকে গিয়ে জিজ্ঞেস কর, আমাদের সাইট ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস কর। আরে ভাই, তুই এই সার্জারিটা কার জন্য করাচ্ছিস? অমৃতার জন্য, তাই না? তো অমৃতাকে গিয়ে জিজ্ঞেস কর না। তো সন্তোষ অমৃতাকে কল করে অমৃতাকে বলে, তোমার লাকি নাম্বার কত অমৃতা? অমৃতা জানায় 9। আচ্ছা রাখছি, পরে কল করব। শিবা ডাক্তারকে বলে, রাউন্ড ফিগার করে 10 ইঞ্চি করে দিন। আঙ্কেল বলে, এই বেটা, এটা দিয়ে জানোয়ার বুঝবি নাকি? ডাক্তারি অভিজ্ঞতা থেকে বলছি, তোমার জন্য 6 ইঞ্চি ঠিক হবে। কাল দুপুরে আমি সার্জারি ঠিক করছি, তুমি টাকা পয়সা নিয়ে রেডি থেকো। ডাক্তারের ওটি থেকে বেরিয়ে সন্তুষ্ট টেনশনে পড়ে যায়। এতগুলো টাকা হুট করে কোথা থেকে ম্যানেজ করবে? এর মধ্যে সময় মাত্র 2 দিন। শিবা বলে, ও নিয়ে টেনশন করিস না, আমার পরিচিত একজন লোক আছে, আমি তার সাথে কথা বলবো। এই লোকটার নাম বরিবসুর্ণা। লোকটা মহিষের বিজনেস করে। পরের দিন সকালে সন্তোষ আর শিবা লোকটার সাথে দেখা করে। শিবা বলে, ভাই আমি তোমাকে গতকাল ফোন করে বলেছিলাম না, এই সেই ফ্রেন্ড। কাকা বলে, পেপার এনেছিস? হ্যাঁ এনেছি তো, এই নেন, কোনটা লাগবে বলুন। কাকা দেখে শিবা দুনিয়ার সব পত্রিকা নিয়ে এসেছে। আরে পাগলা, একটু তো মাথা খাটা, খবরের কাগজ না, দলিলের কথা বলেছি। শিবা বলে, এসব তো আমার দাদা সব বিক্রি করে ফেলেছেন। শিবা বলে, ওসব তো আমার দাদা সব বিক্রি করে ফেলেছেন, আমার কাছে যদি প্রপার্টি থাকতো তবে আমি কি আপনার কাছে আসতাম? কাকা বলে, কোনো কিছু বন্ধক না রেখে আমি এতগুলো টাকা তোমাকে কি করে দেই? শিবা তখন বিষয়টা কোনোভাবে ম্যানেজ করে। দেখো ভাই, 2 সপ্তাহের মধ্যে তার বিয়ে, কিন্তু তার আর্জেন্ট 15 লক্ষ টাকা লাগবে। আমি আপনাকে এটা কথা দিচ্ছি, প্রত্যেক মাসে আপনি ইন্টারেস্ট পাবেন। কাকা বিষয়টা বুঝতে পারে আর টাকাগুলো শিবার হাতে তুলে দেয়। যদিও সার্জারি নিয়ে সন্তোষের এত ইন্টারেস্ট ছিল না, যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়
কিন্তু অমৃতার জন্য তাকে এটা করতেই হবে। পরের দিন সন্তোষ স্নান টান করে মা বাবাকে বিদায় দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সন্তোষ অমৃতার সঙ্গে একবার দেখা করে। সন্তোষ অমৃতাকে জিজ্ঞেস করে, যদি আমার কিছু হয়ে যায় তোমার কিরকম ফিল হবে? তোমার আবার কি হবে? এসব উল্টোপাল্টা কি বলছো? তোমার আবার কি হবে? এসব উল্টাপাল্টা কিসব কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সন্তোষ অমৃতাকে জড়িয়ে ধরে বলে, কিছুই হবে না। এরপর সন্তোষ শিবার সাথে হাসপাতালে চলে আসে। টাকা জমা দেওয়ার পর সন্তোষকে রিসিপশন থেকে একটা ফর্মে সাইন করার জন্য বলা হয়। সন্তোষ ফর্মটা পড়ে বুঝতে পারে এই অপারেশনে তার যদি কিছু হয়ে যায় তবে হাসপাতাল তার কোনো দায়ভার নেবে না। কিছুক্ষণ পর সন্তোষের অপারেশন স্টার্ট হয়। তবে সন্তোষের আজ আর অপারেশন হয় না, কারণ সন্তোষের অপারেশন যে ডাক্তার করবেন উনি অপারেশন করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। সন্তোষ এবার এটা ঠিক করে সার্জারি তো হলো না, যা হবার হবে, এবার সে সবকিছু অমৃতাকে বলে দেবে। এর জন্য পরের দিন বিকেলে তারা দুজন নানা নানি পার্কে দেখা করে। সন্তোষ অমৃতাকে বিষয়টা ভেঙে বলার চেষ্টা করে, কিন্তু কনফিডেন্স পাচ্ছিল না। এখানে অনেক মানুষ ছিল, কেউ না আবার শুনে ফেলে। এভাবে অনেকটা সময় চলে যায়। হঠাৎ করে তাদেরকে জবরানদাল নামে একদল টিম এসে ঘিরে ফেলে। আসলে এরা যখন কোনো বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে দেখে বিয়ে না করেই ঘোরাঘুরি করছে, তখন তারা তাদের ধরে তাদের গলায় মঙ্গলসূত্র বেঁধে দেয়। সন্তোষ তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে, এরকম কিছুই হয়নি। এরা ভালো করেই বুঝতে পারে এরা যে লাভার। যতক্ষণ না পর্যন্ত সন্তোষ অমৃতাকে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে তারা কোথাও যাবে না। অমৃতা বলে, এমনিতেই আমাদের এক সপ্তাহের মধ্যে বিয়ে, তো মঙ্গলসূত্র পরিয়ে দিলে আমি তো কোনো সমস্যার কিছু দেখছি না। যদি তুমি এটা না বাঁধো তারা এটা বিশ্বাস করবে না। সন্তোষের কাছে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তাও নেই। বাধ্য হয়ে অমৃতার গলায় মঙ্গলসূত্রটা বেঁধে দেয়। দেশের বিভিন্ন নিউজ চ্যানেলের লোকও এখানে খবর পেয়ে এসেছে। তারা এই সব কিছু ক্যামেরাবন্দি করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে ছেড়ে দেয়। বিষয়টা যখন চারদিকে জানাজানি হয়ে যায় তখন তাদের দুজনের পরিবার লজ্জায় পড়ে যায়। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন কল করে জিজ্ঞেস করছে, এসব কি শুনছি? বিষয়টা একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য অমৃতার বাবা মোহনকে বলে, দেখুন ভাই সাহেব, আমি আমার মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো অন্য কিছুই হয়ে গেল। আচ্ছা যাক, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমি কি বলি, বিয়েটা যখন হয়ে গেছে আত্মীয় স্বজনকে রিসিপশনে ইনভাইট করে দেই? মোহন বলে, হ্যাঁ এটাই করতে পারেন, না হলে বিষয়টা তো কোনোভাবেই সমাধানের দিকে নিয়ে যাওয়া সম্ভব না। চলে যায় 2-3 দিন। আজ রিসিপশন। সন্তোষ আর অমৃতার অনেক রিলেটিভ আসে, তবে একটু স্পেশাল ছিল গিরি। ও সন্তোষের ছোটবেলার বন্ধু। ও কি কি কাণ্ড করে সামনে দেখতে পাবেন। তাছাড়া আরেকটা মহেশ, ও সন্তোষের রিলেটিভ, ও আরো বড়টা। দেখুন এই মুভিতে প্রত্যেকে অসাধারণ পারফর্ম করেছে, একে বাদ দিলে ওর কথা বলা লাগবে। এখন আমি যদি প্রত্যেকের কথা এক এক করে বলতে যাই মুভিটা অনেক লম্বা হয়ে যাবে, তবুও চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের বিনোদন দেওয়ার। একটু পর ওই টাকলাও আসে। লোকটা অমৃতার কোনো এক রিলেটিভ। মোহন যখন দেখে জীবন আসছে, মোহন দৌড়ে সন্তোষের কাছে আসে আর বলে কিছুক্ষণ থেকে এখান থেকে পল্টি মারার জন্য। তিনজন লুকিয়ে লুকিয়ে দূর থেকে সবকিছু দেখে। মোহন বলে, আজ তোর জন্য আমাকেও লুকাতে হচ্ছে, যদিও দেখে ফেলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিছুক্ষণ পর টাকলা চলে গেলে এরা তিনজন আবার স্টেজে আসে। এরপরের দিন কি ছিল বলেন তো? হ্যাঁ, ফার্স্ট নাইট। ফার্স্ট নাইট না হওয়ার জন্য সন্তোষ অনেক চেষ্টা করে। যে পণ্ডিত তাদের এই মুহূর্ত দেখার জন্য যাবে তাকে তাদের বাড়ি যাওয়ার আগে মাঝ রাস্তায় আটক করে 5,000 টাকা দিয়ে বলে, এই মাসে এরকম কোনো মুহূর্ত নেই, এটা বলে ফার্স্ট নাইট পিছিয়ে দিতে। ওদিকে মাঝখান দিয়ে গিরি আরেক কাণ্ড করে বসে। বাড়িতে ঢোকার আগেই পণ্ডিতের সাথে তার দেখা হয়। যখন এটা জানতে পারে এই মাসে শুভ কোনো দিন নেই, ও তখন পণ্ডিতকে 10,000 টাকা দেয়। আর আজ রাতে ফার্স্ট নাইট এটা কনফার্ম করে। সন্তোষ সাথে পণ্ডিতের উপর অনেক ক্ষেপে যায়। গিরি এসে বলে, উনাকে মারছিস কেন? আমি যা বলেছি উনি তাই করেছেন। এই ব্যাককল, নতুন তোর বিয়ে হয়েছে, এখন যদি 1 মাস অপেক্ষা করা লাগে কেমনে কি ভাই? আমি তোর বড় ভাইয়ের মতোই, সব বুঝি রে পাগলা।
সন্তোষের এত রাগ উঠে গিরির উপর, কিন্তু কিছু বলতেও পারে না। তখনই সন্তোষের ফোনে এসডিজি গ্রুপ থেকে একটা নোটিফিকেশন আসে। অনেকদিন ধরে সন্তোষ এই গ্রুপে এড আছে। কিছুদিন ধরে গ্রুপে একটা পাতার কথা বলা হচ্ছিল, যেটা খেলে খুব তাড়াতাড়ি নুন্নুটা বৃদ্ধি পায়। কিন্তু সমস্যা এটা ইন্ডিয়াতে নেই। তাছাড়া এটা কোনো সাধারণ মানুষের দ্বারাও নিয়ে আসা সম্ভব না। জিনিসটা এমন এক জায়গায় আছে, কোনো সাধু সন্ন্যাস ছাড়া কেউ এটা এনে দিতে পারবে না। আজ গ্রুপের একজন বলে একজন সাধু বাবা পাতাটা খুঁজে পেয়েছেন, ইন্ডিয়াতেও চলে এসেছে। খবরটা পাওয়ার পর সন্তোষ একটু ভরসা পায় আর ওই লোকেশনে শিবাকে পাঠিয়ে দেয়, যেখানে ওই স্বামী আছেন। এদিকে সন্তোষের মায়ের সব রিলেটিভ আজ চলে যাচ্ছে। তবে এরা চলে গেলে তো হবে না, সন্তোষ তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে আটকায়। এতে করে এমনিতেই ছোট একটা ঘর, এর মধ্যে 4 ফ্যামিলির লোক একসাথে থাকায় পা রাখার মতো ঘরের জায়গা ছিল না। সন্তোষ অমৃতাকে বলে, এসব আমি আমার মায়ের খুশির জন্য করেছি, কয়েকদিন পরেই তারা চলে যাবে, এরপর আমরা আমাদের স্পেশাল কাজটা করব। এর মধ্যে সন্তোষ ভেবে রেখেছে ওই পাতাটা খেয়ে সে পুরোপুরি নর্মাল হয়ে যাবে। পরের দিন সন্তোষ শিবাকে কল করে বলে, কিরে স্বামীকে পেয়েছিস? এই সমস্যাটা শুধু তোর না রে, এখানে তো পা রাখারও জায়গা নেই, অনেক লোক এসেছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কবে স্বামীর সাথে দেখা করতে পারবো। সন্তোষ বলে, যেভাবেই হোক তোকে ওই মেডিসিন নিয়ে আসতে হবে। কথা শেষ হওয়ার আগেই অমৃতা এসে বলে, কি সন্তোষ, কোন মেডিসিনের কথা বলছো? আরে মেডিসিন না তো, মুভি টিকিট। ভাবছি তোমাকে নিয়ে কোথাও মুভি দেখতে যাব। গিরির কানে যখন কথাটা যায়, সে পরিবারের সবাইকে নিয়ে মুভি দেখার জন্য বেরিয়ে পড়ে। সন্তোষ বাড়িতে ছিল না। এদের সবাইকে বাইরে দেখে সন্তোষের ভেতর একটা ভয় ঢুকে যায়। তোমরা সবাই এবার কোথায় যাচ্ছ? গিরি বলে, তুই তোর ওয়াইফের সাথে মুভি নিয়ে কথা বলছিলি না? তখনই আমি বুঝে গেছি 3 ঘন্টা এখানে কেউ থাকবে না, তুই তোর কাজটা আরামসে শেষ কর। এরা চলে গেলে সন্তোষ টিভি দেখতে বসে। চ্যানেল বদলাতে গেলে রোমান্টিক একটা সিন এসে রিমোটই কাজ করা বন্ধ করে দেয়। অমৃতা সন্তোষের পাশে এসে বসে। অমৃতা সন্তোষের হাত চেপে ধরে। সন্তোষের যেখানে উত্তেজিত হওয়ার কথা, সেখানে সন্তোষ লজ্জায় মুখ লুকিয়ে নেয়। তখনই সন্তোষের অফিসের বস কল করে। এই সুযোগে অমৃতার কাছ থেকে সন্তোষ পোল্টি মারার ট্রাই করে। কি স্যার, আর্জেন্ট ফাইল পাঠাতে হবে কি? আর্জেন্ট মিটিংও আছে, আমি এখনই আসছি। ওদিকে দরজা খুলেই দেখে তার অফিসের বস তার ঘরের সামনে দাঁড়িয়ে। কিরে সন্তোষ, আমি তোকে অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করছি আর তুই কি সব ফাইল মিটিং এসব নিয়ে পড়ে আছিস? সন্তোষ বলে, আসলে স্যার আমি আপনার কথা ঠিকমতো বুঝতে পারিনি। আচ্ছা ভেতরে আসেন। না না, আমি 2 এক কথা বলি এখান থেকে চলে যাব। তবে সন্তোষ লোকটাকে টেনে হিচড়ে ভেতরে এনে বসায়। এত ফর্মালিটি দেখাবেন না তো স্যার, আপনি এখানে থাকলে আমি একটা বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাব। অমৃতা, স্যারের জন্য 1 কাপ স্ট্রং কফি বানিয়ে নিয়ে আসো। অমৃতা চলে গেলে আঙ্কেল বলে, জানিস আমি কেন এসেছি? এই দেখ, কোম্পানি থেকে তোকে 10 দিনের ছুটি দিয়েছে, সাথে সিমলাতে হানিমুন করার জন্য টিকেটও পাঠিয়েছে। অমৃতা কফি নিয়ে আসে। কফি খাওয়া শেষ হলে এবার তো আঙ্কেলের যাওয়ার পালা। আঙ্কেল সন্তোষের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে গেলে সন্তোষ বলে, 10টা মিনিট বসুন না স্যার, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার ছিল। অমৃতা, আরেক কাপ কফি। এভাবে কফি খাওয়াতে খাওয়াতে প্রায় 5 কাপ কফি লোকটাকে সন্তোষ খাইয়ে দেয়। একটা সময় লোকটা জোর করে সন্তোষের কাছ থেকে উঠে আসে। ততক্ষণে বাড়ির সবাইও চলে এসেছে। গিরি এসে লোকটাকে যখন দেখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সে ভালো করেই বুঝতে পারে এখানে সন্তোষে কিছু উল্টোপাল্টা করেছে। কিরে, 3 ঘন্টা সময় ওয়েস্ট করে দিলি, এটা কি? গিরি দেখে কোম্পানি সন্তোষের জন্য হানিমুনের টিকিট পাঠিয়েছে। গলা ফাটিয়ে সবাইকে বলে, আমাদের সন্তোষ সিমলাতে হানিমুন করতে যাবে রে। সন্তোষ বলে, কোম্পানি থেকে টিকিট পাঠিয়েছে ঠিক আছে, তবে আমি যাব না। আপনারা এত দূর থেকে এসেছেন শুধুমাত্র আমার জন্য, আর আপনাদের একা রেখে আমি সিমলাতে গিয়ে মজমাস্তি করব? বিষয়টা বেমানবিক দেখায় না? কিন্তু গিরি এত সহজে আজ আর সন্তোষকে ছেড়ে দেয় না। তুই এমনিতেই আমাদের জন্য অনেক বলিদান দিয়েছিস, এবার তুই সিমলাতে যাবি, ওখানে হানিমুন করবি, এটাই ফাইনাল। সবাই গিরির সাথে একমত। তো কি আর করা। পরের দিন স্টেশনে সবাই এসে গেছে অমৃতা আর সন্তোষকে আগ বাড়িয়ে দেওয়ার জন্য। একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। সন্তোষ ভাবছিল কিভাবে যে এখান থেকে পোল্টি মারবে, তবে তার সূত্রও পেয়ে যায়। একটা কোল্ড ড্রিঙ্ক একটা দোকান থেকে কিনে। দোকানদার একজনকে ফোনে বলছিল,
গতকাল একজন লোক এসেছিল, কোল্ড ড্রিঙ্ক কিনে টাকা না দিয়ে বলে দিয়েছে, আমাকে বোকা বানানোর চেষ্টা করছিল। তবে ও আমাকে চিনতো না। 30 মিনিট ওর সাথে ঝগড়া করে পরে দুটো কোল্ড ড্রিঙ্কের দাম নিয়ে ওকে ছেড়েছি। সন্তোষের মাথায় একটা আইডিয়া আসে। ও টাকা না দিয়ে বলে চেঞ্জ করার জন্য ধন্যবাদ। সন্তোষ চলে যেতে চায়। সন্তোষ তো জানেই লোকটা এর জন্য তার সাথে ঝগড়া করবে, আর সন্তোষ তো এটাই চায়। লোকটা বলে, এই ভাই টাকা দিয়ে যা। সন্তোষ বলে, 50 টাকা দিলাম তো, 10 টাকা আপনিই তো বেক করলেন। এই বেটা মিথ্যাবাদী, আমি কানা নাকি, বাটপারি করার জায়গা পাস না? তাদের কথাবার্তা শুনে গিরিও এখানে আসে। গিরি বলে, কি হয়েছে রে সন্তোষ? আরে কোল্ড ড্রিঙ্ক একটা কিনেছিলাম বুঝছিস, 50 টাকা দিলাম, 10 টাকা বেকও করলো, এখন বলে টাকা দেয়নি। গিরি রেগে মেগে বলে, এই দিন দুপুরে ডাকাতি শুরু করেছিস? তোকে স্টেশন থেকে উঠাতে আমার 1 মিনিট সময় লাগবে না। ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। সন্তোষ তো মনে মনে খুশি। সন্তোষ চেষ্টা করে ঝামেলাটা আরো বাড়ানোর, কিন্তু গিরি যখন দেখে ট্রেন ছেড়ে দিয়েছে, ঝামেলা বাদ দিয়ে সন্তোষ আর অমৃতাকে নিয়ে ট্রেনের দিকে ছুটতে থাকে। আর এত দ্রুত গতিতে দৌড়তে থাকে, সন্তোষ যখন বুঝতে পারে এই গিরি তাদের ট্রেনে তুলে ছাড়বেই, তখন না চাইতেও ও গিরির পায়ে ল্যাং মেরে ফেলে দেয়। এতে করে গিরির একটা পা ভেঙে যায়, মাথায় অনেক আঘাত পায়। সন্তোষ গিরিকে হাসপাতালে ভর্তি করে দেয়। এতে আর যাই হোক, সন্তোষের মাথা থেকে একটা ভূত নামলো। এখন নিশ্চিন্তে কদিন থাকতে পারবে। এদিকে বাড়িতে এসে দেখে শিবা একটা মেয়েকে নিয়ে এসেছে। সন্তোষ জিজ্ঞেস করে, মেয়েটা কে রে? শিবা বলে, সিনিয়র স্বামী আসতে পারেননি, তবে উনি ওনার জুনিয়রকে পাঠিয়েছেন। স্বামীর মেন শিষ্য আর এই রোগের জন্য এক্সপার্ট। যতই এক্সপার্ট হোক না, একটা মেয়ের কাছ থেকে আমি কিভাবে ট্রিটমেন্ট নেব? আচ্ছা বাদ দে, আমার কাছে এখন রেজাল্টটা বেশি ম্যাটার করে। মেয়েটার নাম শ্রদ্ধা। আমি আশা করি তোমার এই সমস্যাটা দূর করতে পারবো। প্রত্যেক দিন রাত 3টায় উঠে আমি একটা তোমাকে ঔষধ বানিয়ে দেব। ওটা রেগুলার 10 দিন খেতে হবে। মনে রেখো, একদিন মিস গেলে কিন্তু ঔষধ কাজ করবে না। তবে এই ঔষধের দুটো সাইড এফেক্টও আছে, তোমাকে জানিয়ে রাখলে ভালো। হঠাৎই তোমার রাগ উঠে যেতে পারে কোনো কারণ ছাড়াই, তোমাকে এটা মানিয়ে নিতে হবে। আর ক্ষুধা এখন একটু বেশি লাগবে। একদিনে 10,000, 10 দিনে 1,00,000 টাকা দিতে হবে। সন্তোষ বলে, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, শুধু আপনার ঔষধটা কাজ করেই হলো। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনি থাকবেন কোথায়? আমার ঘরে তো পা রাখারও জায়গা নেই। এর উপর সন্তোষের পরিবার যদি এটা জানতে পারে বিয়ের হয়নি 2 দিন, এখন আরেকটা মেয়েকে নিয়ে ঘরে এসেছে, বিষয়টা সন্দেহজনক না? আশেপাশে কোনো হোটেলও নেই। শ্রদ্ধা বলে, আমি হোটেলে থাকতে পছন্দ করি না, আর এমনিতেও আমি যার চিকিৎসা করি তার ঘরেই থাকি। কি আর করা? সন্তোষ শ্রদ্ধাকে নিয়ে ঘরে যায়। সবাই তো অবাক, এই মেয়ে আবার কে? শ্রদ্ধাকে দেখে মহেশের মুখে যেন লাড্ডু ফুটে। মোহন বলে, এটা আবার কে রে সন্তোষ? ওর নাম শ্রদ্ধা, শিবার বোন। একটা মন গড়া স্টোরি বানিয়ে সবার আবেগের 12টা বাজিয়ে বলে, শ্রদ্ধা 10 দিন এখানে থাকবে। মোহন বলে, 10 দিনেরই তো ব্যাপার, আচ্ছা কোনো এক রুমে বল অ্যাডজাস্ট করে নিতে। ওদিকে মহেশ শ্রদ্ধার সাথে গিয়ে ভাব মারতে শুরু করে, এটা আমাকে দিন, আপনি আমার সাথে আসুন। মহেশ শ্রদ্ধাকে নিয়ে রুম দেখায়, শ্রদ্ধার সাথে ফ্লার্ট করে, কিন্তু শ্রদ্ধা এসবে পাত্তাই দেয় না। মহেশের এসব পাগলামি দেখে সবাই হা হা করে তাকিয়ে থাকে। শিবাকে গিয়ে বলে, তোর বোনের দায়িত্ব এখন থেকে আমার, আমি ওর দেখাশোনা করব। রাত 3টা বাজতেই সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন চুপি চুপি সন্তোষ শ্রদ্ধার রুমে যায়। শ্রদ্ধা পাতা টাতা দিয়ে সন্তোষকে ঔষধ বানিয়ে দেয়। সন্তোষ পান করে দেখে আসলে ঔষধটা তার শরীরে পরিবর্তন নিয়ে আসছে। খুশিতে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। ওদিকে মহেশ আবার সন্তোষকে ফলো করছে। শ্রদ্ধাকে জড়িয়ে ধরছে দেখে অন্য কিছুই ভেবে নেয়। পরের দিন সকালে মহেশ শ্রদ্ধাকে গিয়ে বলে, রাতে তোমার সাথে সন্তোষ যা করলো আমি দেখেছি, আমার এটাই ভালো লেগেছে, তুমি ওকে সুযোগ না দিয়ে দূরে সরিয়ে দিয়েছো। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে সব সময় আছি। এগুলো শোনার পর জানেন শ্রদ্ধা মহেশকে কি বলে? এই শুন, তুই আমাকে কি বাঁচাবি? তুই তো আমার কাছে মায়ের বুকের দুধ খাওয়া বাচ্চার মতোই। মহেশ এরপর বিষয়টা নিয়ে একে একে শিবা, মোহন সবাইকে বলে, কিন্তু কেউই মহেশকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, কারণ মহেশের মেন্টালিটি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে নেই। তবে মোহন তো তার ছেলেকে ভালো করেই চিনে, ও একেবারে মহেশের কথাটা তুচ্ছ করে উড়িয়ে দেয় না, বরং আজ পুরো রাত মহেশের কথা সত্যি কিনা এটা দেখার জন্য জেগে থাকে। ওদিকে 3টা বাজতেই প্রত্যেক দিনের মতো আজও সন্তোষ যখন ঔষধ খাওয়ার জন্য শ্রদ্ধার রুমে যেতে চায়, তখন মোহন সন্তোষকে ডেকে বাইরে নিয়ে আসে। এগুলো কি রে? বিয়ের আজ 3 দিন হয়নি, তুই নিজের বুকে ঘরে একা রেখে অন্য একটা অপরিচিত মেয়ের সাথে কি করছিস? তোর লজ্জা বলতে কিছু কি আছে? সন্তোষ বলে,
আমি কি ভুল করেছি? ওদিকে মহেশের তো ফাটছিল, কারণ সন্তোষ 2 নৌকায় পা দিয়েছে। আরে আঙ্কেল, ওর কথা বিশ্বাস করবেন না, ও একটা মিথ্যাবাদী। সন্তোষ রেগে মহেশের গালে মারে এক থাপ্পড়। মোহন তখন ভয়ে সন্তোষকে গুড নাইট বলে চলে যায়। মহেশ বলে, সবকিছু জানার পরও আপনি আপনার ছেলেকে এত সহজে ছেড়ে দেবেন? এত বোঝানোর পর তোকে যদি ও থাপ্পড় মারতে পারে, আমাকে কি ছেড়ে দেবে? এভাবেই দিন যেতে থাকে। দিনের পর দিন সন্তোষ যে শ্রদ্ধার রুমে যাচ্ছে, এটা মোটেও মহেশ মেনে নিতে পারছিল না। তাই আজ এটা সহ্য করতে না পেরে ডাইরেক্ট অমৃতাকে বলে দেয়। এরকম একটা খবর যদি নিজের স্বামীর বিষয়ে কেউ দেয়, তাকে সন্দেহ করা অস্বাভাবিক কিছু না। কিন্তু অমৃতা এতটাই সন্তোষকে ভালোবাসে। অমৃতা মহেশকে বলে, আমি সন্তোষকে ভালো করেই জানি, ও কখনো এরকম করতে পারে না। ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আজ অমৃতার জন্মদিন। অমৃতা সেজেগুজে এসে সন্তোষকে বলে, আজ আমার জন্মদিন সন্তোষ। কিন্তু সন্তোষ ঔষধ খাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছে, কারোর সাথে কথা বলতে গেলেই ওর যেন রাগ উঠে যায়। নর্মালি না আছে কোনো ফিলিং, এমনিতেই শুভ জন্মদিন বলে চলে যায়। অমৃতার সন্তোষের এরকম বিহেভ মোটেও পছন্দ হয় না। ওদিকে আরেকটা কাণ্ড ঘটে যায়। শ্রদ্ধা বলেছিল, মনে আছে, এই মেডিসিনের 2টা সাইড এফেক্টও আছে। এর মধ্যে একটি ছিল প্রচন্ড রাগ। এই পিচ্ছির নাম কার্তিক। তার প্রথম থেকেই শ্রদ্ধার বেগে আলাদা একটা আকর্ষণ ছিল। আজ যখন শ্রদ্ধা ঘরে ছিল না, কার্তিক চুপি চুপি শ্রদ্ধার রুম থেকে ব্যাগটা খুঁজে বের করে। তবে ব্যাগটাতে একটা বক্স ছাড়া আর কিছুই ছিল না। বক্সটা খোলার জন্য রান্নাঘরে নিয়ে আসে, কিন্তু তার মা ডাকলে সে বক্সটা রান্নাঘরে রেখেই চলে যায়। এদিকে বক্সটাতে ছিল সন্তোষের ঔষধের পাতা। একজন আন্টি তেজপাতা ভেবে এগুলো নিয়ে তরকারিতে দিয়ে দেয়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলে এরাই একজন আরেকজনের কথা শুনতেই পারছিল না। ছোট বড় সবাই একজন আরেকজনকে মারধর করে। ভাগ্য ভালো অমৃতা তখন শপিং এ ছিল, আর সন্তোষ ছিল ইয়োগাতে। সব পাতা নিজের অজান্তেই রান্নায় ব্যবহারের ফলে সন্তোষের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায়। তবে এর মাঝে একদিন অমৃতা যখন স্নান করছিল, সন্তোষ অমৃতাকে এরকম একটা অবস্থায় দেখে নিজেকে সামলে রাখতে পারে না। নিজের অজান্তেই অমৃতার সাথে ইন্টিমেট হয়ে যায়। এতে করে সন্তোষ আজ অনেক খুশি। নিজের মধ্যে যেন আলাদা একটা আত্মবিশ্বাস খুঁজে পায়। অনেকদিন পর সে সমাজের ওই অন্ধ জাল থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে আজ অমৃতাকে দেখতে অমৃতার বাবা মার সাথে ওই টাকলাটাও আসে। সন্তোষকে দেখে ও বলে, এই তুই এখানে কি করছিস রে? যখন জানতে পারে সন্তোষ অমৃতার স্বামী, তখন জীবন বলে, আপনারাও কি জানি না, একটা মেয়েকে বিয়ে দেবেন, ছেলের ব্যাকগ্রাউন্ড দেখবেন না? কিছুদিন আগেই তো আমি ওকে প্রস্টিটিউট কেসে ধরেছিলাম। মনে করেছিলাম কেস ফাইল করে কোর্টে সাবমিট করে দেব, কিন্তু ওর বাবা এসে কাকতি মিনতি করে জেল থেকে ছাড়িয়ে আনে। মহেশ বলে, গত সপ্তাহ থেকে আমি তো সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কথা কে শুনে? প্রত্যেক দিন রাত 3টায় এই মেয়ের রুমে গিয়ে সন্তোষ সময় কাটায়। অমৃতা কখনো ভাবতেই পারেনি যে সন্তোষ তাকে এত বড় ধোঁকা দেবে। সন্তোষকে অমৃতা অনেক ভরসা করত, তবে এর প্রতিদান যে সন্তোষ এরকম ভাবে দেবে, এটার জন্য অমৃতা মোটেও প্রস্তুত ছিল না। অমৃতার বাবা মা অমৃতাকে টেনে হিচড়ে নিয়ে যায়। সন্তোষের সামনে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সন্তোষ কাউকে কিছু বলে না। অসহায়ের মতো সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। এভাবে 3 মাস চলে যায়। এখন সন্তোষের সাথে অমৃতার কোনো সম্পর্ক নেই। সন্তোষ ফোন করলেও অমৃতা ফোন ধরে না। অনেকবার তো সন্তোষ অমৃতার সাথে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু অমৃতার ভাইরা সন্তোষকে বাড়ির ভেতরেই যেতে দেয় না। সিন আছে বর্তমানে। দিনের পর দিন এভাবেই যাচ্ছিল। মোহন মনে করে তার ছেলে পাগল হয়ে যাচ্ছে, সন্তোষের ট্রিটমেন্ট দরকার। আজ তাই মোহন একজন সাইকিয়াট্রিস্টের সাথে সন্তোষের বিষয়ে কথা বলে। ডাক্তার সন্তোষকে ডেকে এনে সন্তোষের কাছ থেকে সবকিছু জানার পর আঙ্কেল বলে, সন্তোষ, যতদিন তুমি এই সাইজ বড় করার পেছনে সময় নষ্ট করেছো, এই সময়টা যদি অমৃতার সাথে বসে বিষয়টা নিয়ে মিটমাট করে নিতে, তাহলে কি এত বড় সমস্যার সম্মুখীন হতে? আসলে সাইজ কোনো ম্যাটার করে না, আর তুমি তো এটা প্রুফও করে নিয়েছো। একজন যখন আরেকজনকে পছন্দ করে ভালোবাসে, আসলে এসব ম্যাটার করে না। একটা জিনিস চিন্তা করে দেখো, অমৃতাও যদি তোমার মতোই চিন্তা করতো, ও কি তোমার সাথে এতদিন থাকতো? যারাই সাইজ বাড়ানো নিয়ে কথা বলে, ওরা আসলে ফ্রড বাটপার। ঘাস লতাপাতা খেয়ে কখনোই সাইজ বাড়ানো সম্ভব না। ওরা শুধু মানুষকে লুটে, আর কিছুই না। মেইন সমস্যা কোথায় জানো সন্তোষ? আমাদের সমাজ। মানুষ এটা এখন ধারণা করে নিয়েছে সাইজ ম্যাটার করে, আর যদি এটার মধ্যে কোনো কমতি থাকে তো সে ইনসিকিউর ফিল করে। এটা শুধু তোমার সমস্যা না, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা এই সাইজের কারণে
ইনঅ্যাক্টিভ, আর এর জন্য বাবা আর ডাক্তারের পেছনে ছুটতে থাকে। আচ্ছা এবার এসব বাদ দাও, যাও অমৃতাকে সবকিছু বলে ফিরিয়ে নিয়ে আসো। তুমি কি পারবে না অমৃতার জন্য একটা সামান্য সরি বলতে? যাও সন্তোষ, আর দেরি করো না। সন্তোষ আজ আবার অমৃতার বাড়ি আসে। যদিও অমৃতার ভাই সন্তোষকে ভেতরে যেতে দিচ্ছিল না, কিন্তু আজ সন্তোষ এত সহজে হাল ছাড়ে না। এদিক দিয়েই একটা লোক মাইকে ডেকে ডেকে আম বিক্রি করছিল। ট্রাকটা আটকে সন্তোষ লোকটার কাছ থেকে মাইকটা নিয়ে জুড়ে জুড়ে সব লজ্জা ত্যাগ করে অমৃতাকে সবকিছু খুলে বলে। কারণ আজ যদি সন্তোষ অমৃতাকে সবকিছু খুলে না বলে, সে সারা জীবনের মতো অমৃতাকে হারিয়ে ফেলবে। অমৃতাও সবকিছু বুঝতে পেরে মান অভিমান ভেঙে সন্তোষের কাছে ছুটে আসে। আর আমাদের আজকের মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, পিতামাতার কাছে সন্তানরা সব সময় সমস্যার সমাধান খুঁজে, কিন্তু পিতামাতাই যদি সন্তানের সমস্যা দূর না করে গালিগালাজ করে, তবে সন্তান কার কাছে গিয়ে সমাধান খুঁজবে? দেখলেনি তো সন্তোষের বিষয়টা। মোহনকে যখন সন্তোষ তার ডাউট ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করেছিল, তখন যদি মোহন সন্তোষের এই ডাউটটা ক্লিয়ার করে দিত, তাহলে কি সন্তোষ আজ এত বড় সমস্যায় পড়তো? তাই সকল পিতামাতার কাছে আমার একটাই অনুরোধ, আপনার সন্তানের খেয়াল রাখার দায়িত্ব আপনার। যতটা সম্ভব কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে তার ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। নিজের সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আপনার এই উত্তর আপনার সন্তানের অনেক বড় প্রাপ্তি ও শান্তি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।